ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। আপনারা তাকেও ডাকবেন? ডেফিনেটলি আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করেছেন এখানে কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে যে না আমারও কিছু বলার আছে, আমরা তো তাকে বন্ধ করতে পারবো না। আচ্ছা, এটা যদি আপনারা যদি তাকে আপনাদের শোতে ইনভাইট করেন তাহলে আসলে এই শোটাতে আমি আর কন্টিনিউ করব না। কেন করবেন না বলেন তো? কারণ তার বক্তব্য বসেন না, বসেন শেষ করে। ভাই আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনি বসেন, আপনি উত্তেজিত হবেন না। উই হ্যাভ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল, যেটা হচ্ছে তাসনিম সারা এবং রনি। তো রনি আর তাসনিম সারাই দুজন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। তো রনি হচ্ছে তাসনিম সারার উপরে খুব অমানবিকভাবে নির্যাতন করে। তো রনি কি কারণে তাসনিম সারার উপরে এত অমানবিকভাবে নির্যাতন করেছে, তো সেটাই আজকে আমরা তাসনিম সারার কাছ থেকে শুনবো। আমার নাম হচ্ছে তাসনিম সারা প্রিয়া, যেটা আমার মেইন নাম, এবং আমার ফেসবুকে যে আমার একটা ডাক নাম দিয়ে আছে রয়া তাসনিম। তো রয়া তাসনিম নামেই এখন সবাই আমাকে চেনে। বিবাহিত জীবন তাহলে কোন সময় গিয়ে? আমার বিবাহিত জীবনে ইন্টারের শুরুতে, ইন্টারের মেবি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমি বিয়ে করি। 14তে হচ্ছে আমি ফার্স্ট ম্যারেজটা করি। এটা ফ্যামিলিগতভাবে দেওয়া হয়েছে। ছিল পুরোপুরি? জি, অলমোস্ট বলতে গেলে আগে থেকে হয়তো একটু চিনতেন। এটা নর্মালি চেনা জানা ছিল, বাট অ্যারেঞ্জ ম্যারেজ। সো ওই সংসারটা আপনার কতদিনের সংসার ছিল? সেটা আমি বিয়ে করেছি 2014-তে এবং আমার ডিভোর্স হচ্ছে 2018-তে। 4 বছরের সংসার। ওভারে আপনার প্রথম বিয়ে ডিভোর্স হয়ে গেছে। ওকে। যে বিয়েটা নিয়ে আপনার অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা আপনার সেকেন্ড বিয়ে, রাইট? সেকেন্ড বিয়ে। এই এটা তার মধ্যে থেকে আমরা শুনলাম যে তার সেকেন্ড বিয়ে, মানে দুটো বিয়ে হচ্ছে, রনি একটা আর আগে একটা। ওনার কথা অনুযায়ী আমরা যেটা বলেছি অনেকগুলো বিয়ে করেছেন বা এরকম, আসলে আপনার বিয়ে হচ্ছে দুটো, তাই? এগুলো সম্পূর্ণ তার অপপ্রচার, তার নিজের দোষ ঢাকার জন্য এখন আমাকেও দোষী করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রথম বিয়ে নিয়ে আমরা তেমন কোনো কথা বলতে চাই না, যদি আপনি ইন্টারেস্টেড না হন। আপনি কি ইন্টারেস্টেড বলতে চান? আপনি একটু কোনো কথা বলতে চান? এখানে প্রথম বিয়ে নিয়ে সে কোনো কথা বলতে চায় না। ওনার নাম হচ্ছে এমডি রনি, জামানা আছে, একটা নাম আছে তার মুসা ভাই। সামনের দিকে আগাই তাহলে বুঝতে যেটা নামে অনেকে চিনে তার পারবেন। এলাকাতে, বাট তার মেইন নাম হচ্ছে এমডি রনি। এমডি রনি, উনি হচ্ছেন আরাবিয়ান বোরকা হাউসের আরাবিয়ান বোরকা কালেকশনের মালিক। ওনার পরিচয়টা কিভাবে হয়েছে? পরিচয়টা হচ্ছে আমরা যখন 2018-তে ডিভোর্সের পরে হচ্ছে আমি লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করি। লাইভ প্রেজেন্টার বলতে? লাইভ প্রেজেন্টার বলতে ফেসবুকে যে লাইভ প্রেজেন্টার, মানে প্রেসের যে লাইভ করা হয়, এবং তারা আমাকে অ্যাপ্রোচ করে লাইভ করার জন্য। তো আমি জাস্ট অ্যাজ এ লাইভ প্রেজেন্টার হিসেবেই তার শপে জয়েন করি। তার শপে যখন আমি লাইভ করতে গেলাম অ্যাজ এ ওনার হিসেবে, তার সাথে আমার পরিচয় হলো। সেই পরিচয়টা থেকে শুরু করেই হচ্ছে সে আমার পিছে লেগে গেল, রেগুলার ফোন নাম্বার নিল, রেগুলার ফোন দিত, কথা হতো, মাঝে মাঝে ফোন ধরতাম, মাঝে মাঝে ফোন ধরতাম। একটা মেয়ে মানুষ পাইলে তাকে ডিস্টার্ব করবে, তার পিছনে লাগবে, এটাই স্বাভাবিক। এটা পুরুষের অভ্যাস। এই ধরনের পুরুষ থেকে দূরে থাকতে হবে। সে শুরু করলো ফোন থেকে আস্তে আস্তে তার সাথে আমার কথাবার্তা শুরু। আপনি তখন সময় দিলেন তাকে? হ্যাঁ, আস্তে আস্তে তো একটা সময় কথা বলতে বলতে আসলে মনে হয় যে আমি একটু বন্ধ করি। ভালো। সে যেহেতু আগে বিয়ে করছে এবং কি ওয়াইফ আছে, তো সেক্ষেত্রে এই মেয়েটার পিছনে লাগার কোনো মানে আমি পাইতেছি না। তো যেহেতু এই মেয়েটাকে আগে বউ থাকা সত্ত্বেও, আগে তার ওয়াইফ থাকা সত্ত্বেও এই মেয়েটার পিছনে লাগছে, তো বুঝতে হবে যে তার চরিত্রে কোনো ঘাটলা আছে বা তার কোনো প্রবলেম আছে, চরিত্রে কোনো প্রবলেম আছে। তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এই কথাটা চিন্তা করেই আসলে তার প্রতি একটা মানে সফট কর্নার তৈরি হয়। হ্যাঁ, তৈরি হওয়ার পর থেকে সে যখন বলে যে সে আমাকে পছন্দ করে, তারপর থেকেই আসলে সম্পর্কটা শুরু। সে আপনাকে পছন্দ করলো, তার আগ পর্যন্ত আপনি তার ম্যারিটাল স্ট্যাটাস বা সে কি করে এগুলো কিছু জানতেন না? না, জানতাম না বলতে সে আমাকে বলেছিল যে তার একটা ওয়াইফই আছে। আচ্ছা আচ্ছা, তখন আছে এটা? হ্যাঁ, তোকে বলতেছে যে হ্যাঁ আমার একটা ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাট আমার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো। আমাদের বিয়ের আগে প্রায় 2 বছরের মতো তার সাথে আমার চেনা জানা। এটা কিন্তু মানুষ বলতে পারবে না যে আমি একদিনে তাকে বিয়ে করে ফেলেছি বা 2 মাসে তাকে বিয়ে করে ফেলেছি। পরে আমি যে বিয়ের ডিসিশনটা নিই। 2 বছর চেনা জানা, তারপরও আপনি এত কিছু জানি না শুনে আপনি বিয়ে বসছেন। বিয়ে বসার কিছুদিন পরেই গন্ডগোল শুরু হয়ে যায়। ভাই এখানে তো আসলে বুঝতে পারতেছি না কোনো কিছু। আমার ফ্যামিলিকে আমি জানিয়েছি, তারাই বিয়েতে রাজি ছিল না। আচ্ছা। তো এরপরে তো তার সাথে বিয়ে ডিসিশন হলো, বিয়েটাও হয়ে গেল। বিয়েটা হলো হচ্ছে 2022-এর 25 নভেম্বর। বিয়ের 1-2 মাস পর্যন্ত আমি আমার মা বাসা ছিলাম, মনে হয় 2 বা 3 মাস আমার মায়ের বাসা ছিলাম। তারপর যখন ফ্যামিলিগত ভাবে একটু প্রবলেম হলো, আমার মা আসলে মানতে পারতেছিল না আমার বিয়ের ব্যাপারটা। তখনও মানতে পারছে না? না, তখনও মানতে পারছে না। আমার মা টোটালি এটার এগেইনস্টে ছিল। মা কি চাচ্ছিল ওই সময়? আমার মা আসলে সে যখন, আমি তো আমার বাসায় ছিলাম বিয়ের পরে, তো সে যখন আমার বাসায় আসা যাওয়া করতো, আমার মা আসলেই আজব মানতে পারে নাই যে এই লোকটার সাথে তুই কিভাবে বিয়ে করবি। মানে সংসারটা আপনার বাসাতেই হলো? হ্যাঁ, সংসারটা
সময়টা শুরু হলো আমার বাসাতেই। সে যখন আমার বাসায় আসে, সে আমার মাটার সাথে সেরকম কোনো কথা বলে না, হ্যাঁ কথা বলে না, বা সে এসে আমার সাথে বেশি টাইম স্পেন্ড করতে চায়। এগুলো নিয়ে যখন আস্তে আস্তে একটু মতবিরোধ হলো, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এখন আমি বিয়ে করে ফেলছি, আমাদের একটা আলাদা সংসার দরকার, সবার একটা প্রাইভেসি আছে, একটা প্রাইভেসি আছে। পরে আমি ভাবলাম যে আমি তাকে বললাম যে দেখেন আমরা একটা আলাদা বাসা নেই, সেটাই ভালো হবে, আমাদের একটা প্রাইভেসি আছে, যেহেতু ম্যারিড কাপল আমরা আলাদা বাসা নিতেই পারি। তখন তাকে ঠিক আছে আলাদা বাসা না। আপনার মেয়েটা? হ্যাঁ আমার মেয়ে আমার সাথে ছিল, কিন্তু বিয়ের পরে আর কি রাত-দিনের যেমন একটা ডিফারেন্স, বিয়ের পরে হঠাৎ করে ডিফারেন্স শুরু হলো। মার বাসায় যতদিন ছিলাম ততদিনও বুঝতে পারিনি, কারণ সে তো সবসময় আমার মায়ের বাসায় থাকতো না, আসতো যেহেতু এরকম একটা ইসের মধ্যে ছিল, প্রেম টাইপের একটা সম্পর্ক ছিল যে আসতেছে থাকতেছে, একদিন থাকতেছে, সপ্তাহে একদিন 2 দিন থাকতেছে, চলে যাচ্ছে। বাট পার্সোনাল বাসা নেওয়ার পরে যখন সে 24 ঘন্টা থাকতেছে, তখন দেখা যাচ্ছে যে স্বাধীনতা বলতে আমি যদি একটা ফোন ধরতেও দেরি করি, তাহলে হচ্ছে তার কাছে আমার অনেক জবাবদিহি করতে হয় যে আমি ফোনটা ধরতে কেন দেরি করলাম। এটা তো প্রবলেম ভাই, অনেক পুরুষের এই প্রবলেমটা আছে, অনেকের বুঝতে হবে যে ফোনের কাছে নাও থাকতে পারে। আমার বাচ্চাকে তো আমি না খাওয়াই বসায় রাখতে পারবো না, বা আমার বাচ্চা আমাকে চাচ্ছে, আমি আমার বাচ্চাকে রেখে তো আমার হাজবেন্ডের দিকে আমার মনোযোগটা বেশি থাকবে না। একটা মা বাবা হওয়ার পরে তার বাচ্চারাই থাকে তাদের মেইন প্রায়োরিটি। তো সে যখন দেখতেছিলাম যে সে আমার আসলে তার সাথেই টাইমটা বেশি স্পেন্ড করতে হবে, আমার বাচ্চাকে খাওয়াইতে গেলেও দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি আসো, এই করো সেই করো, তাড়াতাড়ি ঘুম পাড়াও, এটা সেটা, তখন আস্তে আস্তে মনে হচ্ছিল যে দেওয়া লাগবে, কারণ স্ত্রীর কাছে যদি সময় না পায় স্বামী, ভুল করে ফেলছি। তারপরে শুরু হলো যে আমার স্বাধীনতা, যেমন সে যেমন আগে বলে নাই, বিয়ের আগে বলে নাই যে তুমি লাইফ টাইফ করতে পারবা না, বা তুমি যে এই যে আমি কেন ভাই তোমার হাজবেন্ড আছে আমার লাইফ দিয়ে কি করবে, শপিং করি, কেন লাইফ করতে হবে, এটা তো আমি মানতে পারবো না, ক্লিয়ার করে এটা কোনো পুরুষই মানবে না। পরে বিয়ে করে হঠাৎ করে আমার তো বউ হয়ে গেছে, এখন তার লাইফ করা চলবে না, এখন তো তুমি ম্যাম, এখানে তো আর অবাস্তব কিছু না, মেনে নিলাম ঠিক আছে, যে যে কোনো পুরুষ এটা কখনো ঠিক আছে মেনে নিলাম। তারপরে হঠাৎ করে আসলো যে এত কেন ঘুরতে বের হতেছ, বা হঠাৎ করে যে একদিন আমার ফ্রেন্ডের সাথে বের হবো, আর ফ্রেন্ডের সাথে কেন বের হতে হবে, আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাবো। এটাতে আমি একমত। প্রথম ছিল, আস্তে আস্তে এগুলো স্টপ হয়ে যায়, সেই আস্তে আস্তে আমার উপরে চাপগুলো প্রয়োগ করছে, একদিন না যে একদিন সব করে দিলাম। মানে মনে হলো যে আমি পরাধীন একটা জীবনযাপনে এসে পড়ছি, তখন হঠাৎ করে মনে হলো যে দিন থেকে রাতের যে ডিফারেন্স, আমি তার বুঝতে পারলাম যে আস্তে আস্তে করে সে আমার লাইফটা তার হাতের মুঠোয় কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো এই থেকেই শুরু হয়, তার সাথে আমার আস্তে আস্তে করে মতবিরোধ শুরু হয়। তারপরে একটা সময় আমার ড্রেস আপ নিয়ে তার প্রবলেম হলো। কিরকম প্রবলেম? ড্রেস আপ যেমন আজকে আমি এখানে সালোয়ার কামিজ পরে আসছি, তো তার কথা ছিল যে সালোয়ার কামিজ পরে বাসার বাইরে যাওয়া যাবে না। আমি বললাম যে কেন, সালোয়ার কামিজে কি সমস্যা, আমি তো হচ্ছে জিন্স পরতেছি না, টপস পরতেছি না, টাইট ফিটিং কোনো ড্রেস পরতেছি না। সে বলতেছে যে না, সালোয়ার কামিজ হচ্ছে পোশাক না, সালোয়ার কামিজ পরলে মেয়েদের এই দেখা যায়, সেই দেখা যায়, হাত দেখা যায়, পা দেখা যায়, অনেক রকমের প্রশ্ন। তাই বললাম যে সালোয়ার কামিজ আপনি কবে দেখছেন, আমি তাহলে কেন আমার হাত বুঝাইতেছে আর কি। তার কথা হচ্ছে যে না, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। তাই বললাম যে আমি নিজে একটা রিলিজিয়াস ফ্যামিলির মেয়ে, আমার মধ্যে রিলিজিয়ন আছে, আমি ইসলাম মন মানসিকতা আছে, তো আমি খুব বেশি এক্সট্রিম লেভেলের পর্দা করতে পারবো না, বাট আমি যতটুকু লাগবে অতটুকু করবো। প্রবলেমগুলো শুরু হলো বিয়ের কতদিন পর থেকে? বিয়ের পর থেকে আস্তে আস্তে করে শুরু হলো। তার সাথে আমি পার্সোনাল সময়টা এনজয় করতাম, বাট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে ছিল। আমি কখনোই, আমার তখনই খারাপ লাগতো যখন হচ্ছে আমার মেয়েকে রেখে এসে তার সাথে আমার টাইমটা স্পেন্ড করতে হবে, কারণ সে চাইতো না যে আমাদের মধ্যে আমাদের মেয়ে থাকুক। এগুলো আস্তে আস্তে করে হচ্ছে মাঝখানে তার সাথে আমার 2-1 ঝগড়া লাগে। ঝগড়ার সময় সে আমার গায়ে হাত তোলে। এই ইস্যুটা ছিল একদমই লাইক পার্সোনাল ব্যাপার, যে আমি বাইরে যাচ্ছি। আরেকটা ইস্যু ছিল আমার সোশ্যাল মিডিয়া নিয়ে, আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো না, আমি মোবাইল ইউজ করতে পারবো না। তাই বললাম যে আমার এই ফেসবুকের কারণেই তো আপনার সাথে আমার দেখা, আমি যদি ফেসবুকে লাইভ না করতে যেতাম, আপনার শপে না যেতাম, তাহলে আমাদের দেখাটা হতো কিভাবে। আর আজকে আপনি ফেসবুক চালানো বন্ধ করে দিতেছেন, আমার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতেছেন, এটা কেমন কথা? এটা আমি মানি না। এটা না মানার কারণে যখন এক সময় কথাবার্তা হতে হতে সে আমার গায়ে, আপনারা বুঝে নেবেন যে আসলে সে কি বলতে চায় বা সে কি বুঝাইতে চায়।
মানে আপনার ওই উত্তরের বাসা থেকে? হ্যাঁ, আমার উত্তরের বাসা থেকে আমি মেয়েকে নিয়ে নিশ্চয়ই? হ্যাঁ, আমার অবশ্যই আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে যাই। তারপরে সে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে আসে, ভুল হয়ে গেছে, সরি, মাফ চাই। কতদিন ছিলেন বাইরে? এটা কিন্তু বাইরে সে ঠিক বেশি কাজ দিন, করছে। একদিনের মতোই ছিল, অবশ্যই সে ভালো কাজ পাগল করছে। হয়ে খুঁজে ভালো। আমাকে নিয়ে আসছে ওকে। যে আমার ভুল হয়ে গেছে। আস্তে আস্তে যখন আমার মনে হলো, বাই দ্যাট টাইম আই ওয়াজ প্রেগন্যান্ট। তো আচ্ছা, বিয়ের কয় মাস পরে? 1 থেকে 2 মাস পরেই। সো ইট ওয়াজ আ প্ল্যান্ড বেবি, রাইট? আমি আমার পক্ষ থেকে প্ল্যান ছিল, আমি এটা বলবো না, বাট সে আমাকে জোর করেছে বেবিটা নেওয়ার জন্য। তখন পর্যন্ত আপনার কি মনে হয়েছে যে উনি ওনার ফার্স্ট ওয়াইফের না, সাথে আসলে- দূরত্ব আছে, বা ওনার ফার্স্ট ওয়াইফ বিষয়গুলো জানে না, বা উনি ওনার ফার্স্ট ওয়াইফকে বেশি সময় দিচ্ছে? আমাদের বিয়ের কিছুদিন পরেই সে আমাকে বলছে তার ওয়াইফ জেনে গেছে, যেহেতু আমার পাশে থাকতেছে, এটা সেটা রেগুলার আসতেছে, এটা সেটা পাঠাচ্ছে, তার লোকের আসা যাওয়া। তো সে বিয়ে কিছুদিন পরেই বলছিল যে তার ফার্স্ট ওয়াইফ জেনে গেছে। বিয়ের পরে যখন সে আমাকে একদম কান করতে থাকে যে না, আমাদের একটা বেবি দরকার, একটা বেবি হলে আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে যাবে। তো আমার কাছে তখন একদমই আর কি, নতুন নতুন বিয়ে করেছি তো, মানে আমার কাছে মনে হয় সে ভালোবেসে এগুলো নতুন বলতেছে। নতুন কিভাবে ভাই, আগে তো বিয়েটা করছে। আমি যখন বুঝতে তারপরে পারছিলাম নতুন যে হলো সে কিভাবে আমাকে বুঝতেছি না। আটকানোর জন্য, যে একটা বেবি থাকলে হয়তো বা সে যাই করুক না কেন আমি সেটাই মেনে নিব, বাচ্চার মুখের দিকে তাকায়, যখন আমার কথাটা এই কথাটা আমার মনে হয়েছে, সেই পর্যন্ত অনেক বেশি দেরি হয়ে গেছে। তার মানে দেরি হয়ে গেছে বলতে এখানে সে কি তখন তো অলরেডি যা হওয়ার হয়ে গেছে। তাসনিম ছাড়া কি বেবিটাও হয়ে আগে গেছে, থেকে আর প্ল্যান আমার ছিল সাথে যে যা এখানে করার সংসারটা সেটা করবে না? শুরু করে দিচ্ছে। আমার আমি হাজবেন্ড বুঝতেছি না বিষয়টা আসলে, সে সে যখন বেবি বলে নেওয়ার দেয় ক্ষেত্রে যে এত না, ও ওর তার বাবার সাথে দেখা মনে করতে যেতে কেন পারবে না, রাগ কেন বুঝতেছি তখন না। হচ্ছে খরচ নেওয়া সে বন্ধ করে দেয়, যে ওর সব খরচ আমি দিব। কারণ সে যখন বলবে যে আমি সব খরচ দিচ্ছি, আমি সব দিচ্ছি, তাহলে কেন ওর বাবার সাথে দেখা করতে যেতে দিবা? ওর বাবার সেটা রাইট কথা বলছে। তখন ওর বাবা অবশ্যই ফোন টোন দিত, ওর বাবার আপনারা রেসপন্স করতেন না। তো আপনার বেবির জন্য হলেও আপনার আগের হাজবেন্ডের সাথে আপনার কনভারসেশন করতে হতো এবং কথাবার্তা বলতে হতো, কথাবার্তা বলতে যেটা আপনার বর্তমান হাজবেন্ড পছন্দ করতো না। পছন্দ করতো না। একটা সময় সে তার এটা সাথে কেউ পছন্দ করবে না দেখাশোনা ভাই। সবই অফ করে দেয়, কেউ এবং না। আমিও আপনি কি দেখা যায় পছন্দ যে করবেন? তার কথা শুনে কখনোই না। বাচ্চাটার সাথে তার বাবার সাথে দেখা করা বন্ধ করে। যে একটা সময়ে যে তার যে আরাবিয়ান বোরকা কালেকশন আছে, আরাবিয়ান বোরকা কালেকশনের যে ফান্ড, এটা দিয়েছে তার বড় ওয়াইফ, তার বড় ওয়াইফ। এবং সে প্রাউডলি আমাকে একটা সময় বলে যে আমার বড় ওয়াইফ তার মা বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে আমাকে টাকা দিচ্ছে, 2-3 কোটি টাকা দিচ্ছে, এগুলা দিয়ে আমি শুরু করছি। এবং তার যে দ্বিতীয় ওয়াইফ আছে, এটা আমি বিয়ের পরে জানতে পারি যে তার দ্বিতীয় ওয়াইফ আছে। ওকে, সো আপনি 3 নাম্বার ছিলেন? হ্যাঁ, আমি 3 নাম্বার ছিলাম। এটা আমি বিয়ের পরে জানতে পারি যে দুটো তার বিয়ে করছে। দক্ষিণ খান, যে তার পার্মানেন্ট স্থানীয় দক্ষিণ খানে তার আরেকটা ওয়াইফ থাকে। এগুলা নিয়েও তার সাথে আমার একটা ঝগড়া মতবিরোধের সৃষ্টি হয়, যে আপনি আমার কাছে এত বড় কথা লুকালেন, আমি আপনার সাথে থাকবো না। সে যখন আমাকে বলে যে আমার বড় বউ আমাকে টাকা দিচ্ছে, আমার ছোট বউ আমাকে টাকা দিচ্ছে, আমার ছোট বউয়ের মা পুলিশ অফিসার ছিল, তার পেনশনের টাকা এগুলো আসলে প্রায় 18-20 ভালো লাখ জিনিস টাকা না। আমি নিচ্ছি, আমি ব্যবসায় খরচ করছি, তাহলে তুমিও আমাকে কিছু টাকা দাও। পরে আমি যখন বললাম যে দেখেন, আপনি জানেন যে আমার পক্ষে টাকা দেওয়া পসিবল না, সে আমার কাছে বেশ কিছু টাকা দাবি করে, 20 লাখ 30 লাখ, তখন আর কি আমার মনে হলো যে না, এর সাথে এখন আর সংসার করা যাবে আপনি না। তো ভাই পুরুষ, এটাই আমার পুরুষ হয়ে কেন time, যেহেতু বাবুটা হয়ে স্ত্রীদের কাছ গেছে, থেকে আমার টাকা মনে হলো যে না, এখন আসলে তাকে আমার ছেড়ে দেওয়া উচিত। তো ফাইনালি আপনি আপনার জায়গায় ডিসিশন দিলেন যে আপনি ডিভোর্স নিতে চান। হ্যাঁ, ডিভোর্স দিতে চাই। তারপরে উনি কি বললেন? তারপরে হচ্ছে কিছুদিন সে বলে ঠিক আছে, থাকবো না, তোমার সাথে আমি ডিভোর্স দিয়ে দিব। আবার সে আমার সাথে মিল করার চেষ্টা করে, আবার দেখা গেল যে মানে যতবার তাহলে ঝগড়া ভাই- হতো উনিই মিল করতো? উনি মিল করতো, কাইন্ড অফ উনি মিল করতো, আমি মিল হয়ে এখানে একটা জিনিস আমি একটু অফ করি। আপনাদের এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে রনি সাহেব তিনি তার স্ত্রীর সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছে, কিন্তু তার ওয়াইফ সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছে না। কিন্তু কি কারণে চাচ্ছে না এটা আসলে বুঝতে পারতেছি না। তো তার তার স্ত্রীর কথা শুনেই বা তার ওয়াইফের কথা শুনেই আমরা যতটুকু বুঝতে পারলাম। তো যদি আপনারা এর মধ্যে কোনো কিছু বুঝে থাকেন তাহলে আশা করি কমেন্টে জানাবেন। তো আচ্ছা, সামনের দিকে আরো শুনি যে সে কি বলতে চায় আর কি। লাইফ ছিল নাকি ওনাকে আপনাকে বাসায় আসতে না করে দিয়েছেন? এটা প্রায় বাসায় আসতে না করে দিয়েছি, হ্যাঁ, জানুয়ারির পর থেকে। জানুয়ারির পর থেকে আমি তাকে, যে আমরা যে ভাড়া বাসায় ছিলাম, আমি বললাম যে দেখেন, আমার কিছুদিন সময় দরকার, আপনি যেইভাবে আমাকে মানসিক প্রেশার দিচ্ছেন, আমাকে কিছু সময় দেন, আপনি আমার কাছ থেকে কিছুদিন দূরে থাকেন। আমি এই কথা বলার পরে সে বাসায় আসা বন্ধ করে দেয়। আমি তাকে বলি যে বাসায় আসে না, সেও আসে না। পরে যখন আস্তে আস্তে বললাম যে দেখেন, আমি বাসায় থাকতে চাচ্ছি না, আমি আমার বাসায় চলে যেতে চাচ্ছি, আপনি আমাকে কিছুদিন, এটা না হলে
আমাদের ডিভোর্স ফ্যামিলি থাকুক, আমি কিছুদিন আমার বাসায় থাকি, এই প্রস্তাবটাও আমি তাকে দিয়েছিলাম। তখন তার কথা হলো যে না, বাসা থেকে বের হওয়া যাবে না। তার কথা হচ্ছে যে বড় বাসায় থাকতে হবে, বাসা থেকে বের হওয়া যাবে না। তখন এই জিনিসটা আমার কাছে খারাপ লাগলো যে আমি যদি যেতে চাই তাহলে আমি কেন যেতে পারবো না? আমার যদি মনে হয় যে আমি এখানে ভালো নাই, তাহলে আমি যদি আমার মায়ের বাসায় থেকে একটু ভালো ফিল করি বা একটু ইজি লাইফ ফিল করি, ইজি থাকতে পারি, তাহলে আমি কেন যেতে পারবো না? তো সে যখন ফাইনালি দেখে যে আমি বাসা থেকে চলে যাচ্ছি, যখন সে বুঝে যে আমি তার হাতের নাগালের বাইরে চলে গেছি, তখনই হচ্ছে সে আমার উপরে চড়া হওয়া শুরু করে। বাইরে বাইরে চলে গিয়েছিলেন আপনি? মানে হাতের নাগালের বাইরে চলে গেছি বলতে তখন আর কোনো কথা শুনতেন না? তখন আর কোনো কথা আমি তার শুনি নাই। তখন তার সাথে আমার ফোনে কিছু গালাগালি হয়, সেও আমাকে কিছু গালাগালি করে। তো আমি একটু ভিডিওটা অফ করছি। এখানে ভাই কোনো পুরুষ চাইবে না যে তার স্ত্রী তার হাতের নাগালের বাহিরে থাকুক বা তার আয়ত্তের বাহিরে থাকুক। তো এটা স্বাভাবিক ভাই, এটা যে কেউ মাথা গরম হয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, সামনের দিকে শুনি যে কি বলতে চাই আরো। এই যে ওনারও বেশ কিছু আমরা দেখলাম ভিডিও উনি লাইভ করেছেন, ওখানে ওনার যে বোল্ড এক্সকিউজ ছিল আপনার সম্পর্কে, সেটা হচ্ছে আপনি পরকীয়ায় জড়িত ছিলেন এই সময়টাতে। এটা কতটুকু সত্য? পরকীয়ায় জড়িত ছিল? এটা সত্যই না, এই ব্যাপারটা একদমই মিথ্যা। সে কোনো প্রুফই আনতে পারবে না। সে যে বললো যে হাতে নাতে আমাকে ধরছে, তার কাছে কোনো হাতে নাতে কোনো দিনই কোনো ছেলে মানুষের সে আমার সাথে আমাকে ধরে নাই। টোটালি মিথ্যা একটা কথা। এই যে সে আমাকে খুন করার চেষ্টা করছে। ওই দিন কি ঘটেছে বলতে হবে বিস্তারিত একদম? আচ্ছা, তো এপ্রিল 10 তারিখে দুপুর 1টার দিকে তারা বাসায় আমার হাজবেন্ড রনি, তার সাথে যে দুজন কর্মচারী সবসময় থাকতো, তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের মতো, ইউনুস এবং আলামি, এবং অজ্ঞাত একজন লোক নিয়ে সে বাসায় ঢুকে। এবং সেই সময়টায় আমি জোহরের নামাজ পড়তেছিলাম, ঠিক 1টার একটু পরের ঘটনা, 1টা থেকে 1:30টার মাঝের ঘটনা। সে ঢুকেই হচ্ছে আগে আমাদের সবার ফোন নিয়ে নেয়, যাতে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারি। সঙ্গে সঙ্গে তার সাথে 3 জন, আমার মাকে, আমার বোনকে এবং হচ্ছে কাজের বুয়াকে আটকায়। নামাজরত অবস্থায় সে আমাকে টেনে তুলে চড়থাপ্পড় শুরু করে। সে ঢুকেই আমাকে সে হাতের মধ্যে একটা চেন পেঁচায় আসছে, যদি সত্য হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ কাজ। সাইকেলের চেনের মতো পেঁচায় আসছে, সে বাইরে থেকে নিয়ে আসছে, সে পেঁচায় আসছে বাইরে থেকে, ওভাবেই ঢুকছে। তো আমি যখন আমার চেহারা কাটার পরে যখন আমি অজ্ঞান হয়ে পড়ে যাই, হঠাৎ করে আমার মনে হলো যে আমার ফেসের উপরে কিছু একটা পড়ছে, ধারিম করে ভূমিকম্পের মতো বা ধসে পড়ছে। তো তখন তো আমি বুঝি না, টার্গেট কি ফেসটাই ছিল? তার টার্গেটটাই আমার ফেস ছিল, এবং তার টার্গেট আমাকে খুন করার ছিল। আমি আজকে বেঁচে আছি, আমার হায়াত আছে দেখে আমি বেঁচে আছি। তার টার্গেট ছিল আমাকে খুন করা, যে একবারেই ওকে আজকে শেষ করে দেব। আমি যে আসলেই এত বড় একটা মার খেয়ে যে আমি বেঁচে থাকবো, এটা সে আসলে চিন্তা করতে পারে নাই। তো টার্গেটটা ফেসে ছিল, সে মনে হয় যে ধারিম করে কিছু দিয়ে একটা বাড়ি দিছে। তো সেটা যেটা ছিল আমার ড্রেসিং টেবিলের একটা বসার টুল ছিল, খুব বেশি হেভি মিরর লাগানো একটা টুল ছিল। ওই টুল দিয়ে যখন সে আমার মুখে বাড়ি দেয়, আমার এই নাক ভেঙে ভিতরে ঢুকে গেছিল। আমার চোয়ালের এক পাশে চোয়াল উপর থেকে খুলে ভেঙে গেছিল, এবং এক পাশে চোয়ালের হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া হয়ে গেছিল। তো মানে টোটাল ফেসটা আমার বলতে ফেস ছিল না, যে রক্তমাখা ছবিগুলো আপনারা আমার দেখছেন। তখন এই অবস্থায় হচ্ছে আমার মায়ের চিল্লাচিল্লির কারণে বুয়া যখন বের হতে যায়, তখন হচ্ছে আমার যে 3 জন গুন্ডা, ওই গুন্ডারা বের হয়ে যায়, এবং গুন্ডারা অনেকে ডাক দেয় যে ভাই চলে। এইটা বলার পরে তাদের আমার মা যখন ইমিডিয়েটলি রুমে এসে দেখে যে আমি মরার মতো পড়ে আছি, আমার মা টান দিয়ে ওঠানোর পরে জাস্ট একটা চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, আমার মেয়েকে তো মেরে ফেলছে। কোনো মতন জাস্ট আমি রক্ত মাখা মুখ নিয়ে বারান্দায় যা চিল্লাচিল্লি করি। বের হতে পেরেছে তার মানে ওখানে? হ্যাঁ, ও তো চলে গেছে, রনি তো বের হয়ে গেছে, সবাইকে নিয়ে এসে বের হয়ে গেছে। আমার মা এসে কোনো মতো আমাকে জাস্ট টান দেওয়ার পরে কোনো মতো আমার একটা সেন্স আসছে, আমি বুঝতে পারছি ততক্ষণে যে আমাকে খুন করে ফেলার চেষ্টা করতেছে। আমি জাস্ট চিল্লাইতে বারান্দায় গেলাম, যেটা আমার ভিডিওতে দেওয়া আছে, যে আমার বারান্দা ভরা রক্ত, এই রক্ত 4 তলার বারান্দা থেকে নিচ তলায় পড়ছে। আমি জাস্ট একটা কথা চিল্লাচ্ছিলাম যে আমাকে বাঁচান, আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে। এই কথাটা বলার পরে যখন আশেপাশে আমাদের বাড়িওয়ালা আসলো, আশেপাশের লোকজন আসলো, তখন হচ্ছে তারা আমাকে হসপিটালে পুলিশকে জানানো, পুলিশ আসলো। হ্যাঁ, সাথে সাথে সেখানে পুলিশেরা এসে দেখেছে যে 2020 যৌতুকের দাবিতে মারপিট করিয়ে গুরুতর জখম করা তো সহায়তার অপরাধ। এখানে তো সে যে আমাকে খুন করতে আসছে, সেটা আমাকে মানুষটা বলতেছে আপনাকে খুন করছে কোনো কারণ আছে। তো কারণটা কিন্তু এগুলোই,
তার সাথে আমার বনিবনা হচ্ছে না, সে আমার কাছে টাকা চাচ্ছে, সব মিলিয়েই তো সে আমার কাছে হচ্ছে আমাকে ফোন করার চেষ্টা করে। সেইটাই কিন্তু হচ্ছে মামলাতে লেখা হয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওনাকে অ্যারেস্ট করা হলো কোন মাসে? তাকে একবারও অ্যারেস্ট করা হয়নি, তার ধারের কাছেও পুলিশ যেতে পারে নাই। আমরা শুনেছি যে উনি জেল খেটে এসেছেন এই মামলায়। না শোনা কথা বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে ফেসবুকে, উনি নাকি জেল না খেটে না এসেছেন। না না, ওটাকে ধরাই হয়নি এখন। তাকে ধরাই হয়নি, পুলিশ তার ধারের কাছেও যেতে পারে নাই। তার যেহেতু তার পরিচয়টা তো এখন আমি বলিনি, তার পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি ব্যাকগ্রাউন্ড বলেন তো? পলিটিক্যাল আমরা শুনি, আমাদের একটু শুনতে হবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা হচ্ছে দক্ষিণখানের স্থানীয়। হ্যাঁ। তার বাবা হচ্ছে বিএনপির নেতা, আচ্ছা। বিএনপির নেতা ইসমাইল হোসেন। ওকে। তার বাবাকে দক্ষিণখানে চিনে সবাই ভূমিদস্যু নামে, যে মানুষের জায়গা জমি দখল করে, মানুষের টাকা পয়সা দখল করে, টাকা পয়সা নেয়। বিএনপির যে একটা পাওয়ার, নেতা হওয়ার যে পাওয়ার, সে নাকি সভাপতি, নেতা, ওই সময়টা তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপির এক তো কথায় সেই লিস্টেড ওই মেম্বার। সময়তে বিএনপির তো এই ক্ষমতা একটা কিভাবে বিএনপির পালন একটা করছে মাথায় বাবার ঢুকতেছে। সাপোর্ট তার আছে। এটা আপনি মনে করছেন? এটা সত্যি কথা, আমি মনে করছি না। সত্যি বলতে? সত্যি বলতে সে পাওয়ার আছে, এই পাওয়ারের কারণেই হচ্ছে সে এই নারী নির্যাতনের কেসে জামিন হয় না। ক্ষমতা যেটা থাকা সবাই অবস্থায় জানে। বিএনপির এই পাওয়ার পাওয়ার ছিল, দেখিয়ে এটা সে তো আমার জামিন নিয়ে মানে বসে কেমন যেন আছে। লাগতেছে তাকে বিষয়টা। এই পর্যন্ত পুলিশ কি ধরতে হয়েছে পারে। আমাকে একটু বলেন তো, মামলাটা করার পরে আপনি লিগ্যালি কি কি ফেস করেছেন? মামলা করার পরে তো তাকে পুলিশ বলেছে তাকে ধরবে। মামলা করার পরে হচ্ছে সে অগ্রিম জামিন নিয়ে বসে আসছে। তখন আমি বললাম যে আমার উকিল তো বলেছে যে এই কেসে জামিন হয় না। তখন পুলিশ বলছে দেখেন, সে যদি জামিন নিয়ে বসে থাকে আমাদের কিছুই করার নেই, এখানে আমাদের কোনো পাওয়ার নেই। আগে তার জামিন শেষ হবে, তারপরে আমি তাকে ধরবো। অগ্রিম জামিন নিয়ে বসে আছে? অগ্রিম জামিনটাই তো সে নিয়েছে মন্ত্রী মিনিস্টার ধরে, তার বাবার যে নেতা, বিএনপির নেতা ধরে, এবং সে নিজে তাকে তাকে তার বাবাকে, তার ফ্যামিলিকে এক নামে দক্ষিণখানে সবাই চিনে একটা সন্ত্রাসী ফ্যামিলি হিসাবে। তার বাবা একটা সন্ত্রাসী, সে একজন সন্ত্রাসী, যেগুলো আমি বিয়ের আগে জানতাম না। যে রনি, তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় নাকি 5 থেকে 600 মামলা আছে। লোকজন এত জঙ্গি আটক করছে, কিন্তু এই সন্ত্রাসীদের কিভাবে আটক করতে পারলো না আমার তো মাথায় এবং এই ঢুকতেছে না। মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা, তার কাছে অস্ত্র আছে, অস্ত্র পাওয়া গেছে। 5 থেকে 600 মামলা, 500 মামলা, চেষ্টা করা মনে হয় বের হবে। এগুলো আপনি জেনেছেন কিভাবে? এগুলো আমি জেনেছি তার এলাকার মানুষের কাছ থেকে। কিন্তু এগুলো আপনি প্রমাণ পেয়েছেন কখন? প্রমাণ পেয়েছি, তারা তো 100, তারা যেহেতু তার এলাকার মানুষ, তাদের ভুক্তভোগীরাই আমাকে হচ্ছে এই ইনফরমেশন গুলো। আমি বলবো যে আপনি যেহেতু মিডিয়া ফেস করছেন, মানে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো বক্তব্য প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে না। উই উইল ইনভাইট হিম অ্যাকচুয়ালি, এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারি। সো মানে কোনো কিছু মিথ্যা বললে আপনার জায়গাগুলো দুর্বল হয়ে যাবে, সেই জন্যই বলতে চাচ্ছি আমি। মানে আপনি এগুলো জেনেছেন, কিন্তু এগুলো অনেক বড় ধরনের অ্যাকিউজেশন, অনেক বড় ধরনের অভিযোগ। আমার একটা কথা ছিল, জীবনে আপনারা তাহলে লাগবে ডেফিনেটলি আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে দেখে অভিযোগ করেছেন এখানে কেউ কি কট খেয়ে গেল না এখানে এসে যে না আমার অভিযোগ বলার আছে, আমরা তো তাকে বন্ধ করতে পারবো না। আমরা বন্ধ করাটা উচিত হবে না, কারণ আপনি প্রথম রিপোর্ট করে আসছেন না চ্যানেল আই, আপনি দেখলাম একটা রিপোর্ট করেছেন। কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে মনে হয় সম্ভবত এই না। বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেল আইকে বলে বা প্রথম আলোকে বলে যে আমার তো বক্তব্য আছে, আমার বক্তব্যগুলো শোনান আপনারা, সেটা তো বাংলাদেশের আইন অনুযায়ী, মিডিয়া পলিসি অনুযায়ী ডেফিনেটলি এটা তার বক্তব্য প্রচার করতে হবে, প্রচার করবে। অবশ্যই। আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে বিচার আসে তার কোনো কথা শোনা হয় না। কেন ভাই, এটা তো ঠিক না। বিচার আসলে কথা শোনা হবে না, তার কোনো কথা শোনা হবে না, না এটা তো হইতে পারে না। উভয় পক্ষের কথা শুনতে হবে। রনির এখানে কথা বলার বা রনিকে ইনভাইট করার কোনো নিয়ম নেই বা আমি যতটুকু জেনেছি। না কিন্তু এটা আপনি তো তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, সেও তো তাকে আসামি পক্ষকে বক্তব্য দিতে দিবেন না আপনি কোনো। আচ্ছা, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? ধরেন আপনি একজন মানুষের নামে বলে যাচ্ছেন যে সে অপরাধ করেছে, আমরা ধরে নিলাম অপরাধ করেছে, তারা তো বক্তব্য থাকতে পারে, সেটাকে আপনি বলতে দিবেন না? বলতে অবশ্যই দিব, বাট আমার যেটা মনে হয় যে আমি তো সোশ্যাল মিডিয়াতে আসছি হচ্ছে আমার নিজের প্রবলেম গুলো কথা বলার জন্য, এবং সেটার প্রেক্ষাপটে তো ওনারও বলার বক্তব্য, উনি তো দেয়ার রাইট আছে। সে তো অলরেডি বলে ফেলছে। এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে, না বিশ্বাস না, এখানে বিশ্বাসের কিছু নাই, বিশ্বাস তো জনগণের হাতে। আমরা দুজনের বক্তব্যই আনতে চাই, আপনাকে ধরেন আমি আরো ঘন্টা করে সময় দেবো, আপনি বলেন আপনার তার বিরুদ্ধে যা বলার আছে বলেন, কিন্তু এগুলো তো তারও বক্তব্য আছে। আচ্ছা, আপনারা কি কিছু বুঝতে পারছেন যে আপু কেন এরকম করতেছে? আমি তো মাথায় ঢুকতেছে না। না এটা রেকর্ড আপু কি কোনো কট খেয়ে গেল নাকি বুঝতে পারছি। আপনারা যদি তাকে আপনাদের শোতে ইনভাইট করেন তাহলে আসলে এই শোটাতে আমি আর কন্টিনিউ করব না। কেন করবেন না? কেন করবো না বলতে
আমি এইরকম একটা ভিকটিম হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান, তার কথা জাস্টিফাই করতে চান, আমার মনে হয় না যে এখানে অবশ্যই কথা জাস্টিফাই করা দরকার আছে, কারণ সত্য মিথ্যা অবশ্যই বাইর করা দরকার আছে। কারণ কি আমি বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি না, আমি এটার ভিকটিম, এটা আমার ফেস সাক্ষী দিচ্ছে। আপনার যদি মনে হয় যে আমার ফেস ভুল, ডেফিনেটলি ওটা বলছি না আমি। এবং সে এসে বলে যে, যেমনটা অলরেডি ফেসবুকে সে বলে ফেলছে যে আমি কি বলে তাকে পরকীয়ার জেরে তাকে মারছি, এই কথাটাই সে আবারও এসে বলবে। এবং এটাকে যদি আপনি লিগালি ভাবে অনিয়ারে প্রচার করেন, এটা আমার মনে হয় যে এখানে আসলে তাহলে আমার কথাটা নোয়ে আছে। আপনি পৃথিবীর কোন মিডিয়াতে, এটা তো আমি না শুধু, পৃথিবীর কোন মিডিয়াতে এটা আপনাকে এটা বলবে না যে আপনি যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যদি বলে যান সেই ব্যক্তি বক্তব্য দিতে পারবে না। এটা পৃথিবীর কোন সে বক্তব্য দিতে পারবে, বাট আমি যে শোতে আসছি সেই শোতেই এসে সে নিজেকে জাস্টিফাই, ঠিক আছে আমি আপনাকে বিলিভ করে আমি আপনার কাছে আসছি, সে যেখানে যাবে সেখানে তার হাজবেন্ড যাইতে পারবে না। সে যেখানে ইচ্ছা সেখানে যাক। যেই শোতে আমি আসছি, যেই শোতে এসে আমি আমার কষ্টের কথা বলতেছি, সেই শোতে এসে আমার হত্যাকারী, আমার খুনি কথা বলবে, এটা আসলে আমি কখনো মেনে নিতে পারবো না। আপনি তো আপনার জায়গা থেকে বলতেছেন সে আপনার হত্যাকারী, জি অবশ্যই। তার জায়গা থেকে তো বক্তব্য থাকতে পারে। তাহলে তার জায়গা থেকে ভাই আপনি তাহলে ফেসবুকের অডিয়েন্সের মতো হয়ে গেলেন, যে তার জায়গা থেকে হত্যা, সে আমাকে পরকীয়া জের ধরে মারছে, সে আমাকে মারছে, এটাই তার কথা, এবং সেটা ঠিক করছে। তারপরে একটা রাইট আছে, সে এটাই বোঝাতে চাবে যে এটা করার আমার রাইট আছে। না 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 প্রিয়া, আমরা জাস্টিফাই করছি না আমাদের সাথে, আমরা যেটা করি আমরা বক্তব্য শুনি। এখন আপনি আপনার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়ে গেলেন, সেই বক্তব্যের প্রেক্ষাপটে যে কেউই, যে তিনজনের কথা আপনি বলেছেন, তারাও তাদের বক্তব্য দিতে পারে। আমার বক্তব্যের প্রেক্ষাপটে আপনাকে কি প্রথম আলো বা অন্যান্য যারা নিয়ে আসছে ওনারা কি আপনাকে কমিটমেন্ট দিয়েছে যে আপনার বক্তব্য শুধু প্রচার করবেন? কমিটমেন্ট দিয়েছে বলতে তারা তো আমাকে বলে নাই যে আমরা তার কাছেও যাব, তার কথাও শুনবো, সে যেটা বলতে যাবে তার কথা আমরা শুনবো, এরকম কোনো কথা। ধরুন ওটুকু আমরা বাদে দিয়ে দিলাম, ওটুকু আমরা বাদে দিয়ে দিলাম, কিন্তু উনি যদি আমাদের এখানে আসতে চায় বা উনি যদি প্রথম আলোকে তার বক্তব্য দিতে চায়, বা উনি আপনি যে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি কি দোকানে সামলাতে পারবেন? না না না, আমি বলতেছি আপনি যেখানে ভাই আমি কিছু বলবো না, আপনারা বুঝে নেন এখানে কাহিনীটা কি হচ্ছে। তার বক্তব্য যদি আনতে চায় টেলিফোনে হোক বা যে কোনো ভাবে, আপনি কি সেটা বাধা দিতে পারবেন? আমি জানি না, আমি আসলে এত কিছু ভাবি নাই। আর আমি যদি না, আপনি শেষ করেন, আমরা এটার পরে চিন্তা করবো। আমরা ঠিক না আছে, না ভাই আমি আপনি খুলেন না, এটা খুলেন না, আপনি এটা শেষ করেন, আপনি এটা শেষ করেন, নইলে ভাই আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার বাসায় যেতে চাই প্লিজ। আপনি শেষ করেন। আপনি পুরোপুরি সুন্দর করে বলছেন, আপনার পুরো লাস্টে কি দাঁড়ালো? আপনার পরে লাস্টে সেটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি। মানে আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম, সে আমাকে এইভাবে মানলো, সেও খুব নর্মালি ভাবে শেয়ার করলো। এত নর্মাল ভাবে যদি মানুষটাকে মেনে নেয় তাহলে তো আমি বিচার না, মানুষের মানবা না মানা সেটা তো মানুষের কাজ। এটা তো মানুষ কাজ করুক ভাই। না না শুনুন, আপনি রিয়েক্ট করেন, আপনি খুলেন না, আপনি রিয়েক্ট করেন না, ভাই আই এম রিয়েলি সরি। আপনি রিয়েক্ট করেন না। অনেক ভালো একটা মানুষ, আমি যতটুকু জেনে আপনার কাছে আসছি, বাট আপনার এই কথাটা আমি মানতে পারছি না। আপনি খুলেন না এখনই, আপনি খুলেন না, আপনি উঠেন না, আপনি বসেন। হ্যাঁ আমরা বসেন। কারণ যেটা হচ্ছে যে আপনি যখন এখানে যাচ্ছে, এখানে আমি যদি এটা আপনি যেটা বসে কথা বলি, বসেন আরামসে বসেন। তাহলে এটা আপনার একটা সালিশ কেন্দ্র হয়ে গেছে, যে আমি আপনার কাছে এসে নালিশ করলাম, সেও আপনার কাছে এসে নালিশ করবে। এখন আপনি দেখবেন, মানুষ দেখবে কি করতেছে। আমি তো সেটার জন্য আসি নাই। আমি এটা জাস্টিফাই করা দরকার আছে না? আমি আমার অন্যায়ের কথাটা এখানে জানাতে আসছি। আপনি একটাভাবে একজনের বিরুদ্ধে বলে যাবেন, সে কিছুই বলতে পারবে না, এটা কোনো সিস্টেম হলো? বিচার করার কাজ কেবলমাত্র আদালতে। জি রাইট। সেখানে মেয়েরা কি এজন্য স্বাধীনতা চায় আমি বুঝতেছি না। বক্তব্য তুলে ধরতে পারি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা গণমাধ্যম হিসেবে। হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করে আসছি যে আমি ভিকটিম, আমার উপরে নির্যাতন হয়েছে, আমি এটা ভেবেই আপনার কাছে আসছি যে আপনি সেটা বিচার হবে। আমি আপনার পক্ষে অবশ্যই তুলে ধরবো। কিন্তু এখানে যদি আপনি অফিশিয়ালি ভাবে, সে ফেসবুকে এসে লাইভে এসে যা ইচ্ছা তাই বলতে পারে, বাট আপনি যদি একটা অফিশিয়াল, আপনাকে লাখ লাখ মানুষ, কোটি মানুষ চিনে, আপনি যদি অফিশিয়ালি একটা হত্যাকারীর অফিশিয়ালি একটা বক্তব্য নেন, এটা আমি কখনোই মানতে পারি না। আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যে বক্তব্যগুলো দিলেন এখানে, সে যদি আপনার বক্তব্যের কোনো অংশ ধরে যদি বলে যে এটা একটা মিথ্যা বক্তব্য ছিল এবং এটার বিরুদ্ধে সে আইনানুগ ব্যবস্থা নেয়, বাংলাদেশে কিন্তু আইন আছে, সাইবার ক্রাইম ল আছে, আইন আছে, বাংলাদেশে অনেক আইন আছে, সেটার ব্যাপারে আইন পাই না। সেটার বিষয়ে আপনার অনেক আইন আছে, অনেক মেয়ে রেপ করে ফেলে দিচ্ছে, অনেক মানুষকে হত্যা করছে। বসে না, বসেন শেষ করে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না।
আপনি বসেন, আপনি উঠতে যাবেন না, উই হ্যাভ অল। শেষ পর্যন্ত সে চলে গেল। তো দর্শক, আপনারা তাসনিম স্যারের যে বক্তব্য শুনলেন এতক্ষণ ধরে, তো আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন যে সে কি বলতে চাইছে বা সে কি বোঝাতে চাইছে। তো এর মধ্যে সে যে অভিযোগগুলো করেছে তার হাজবেন্ডকে নিয়ে, তো তার হাজবেন্ডের কিছু কথা আমাদের শুনতে হবে। তো তার হাজবেন্ডের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আমরা আগামীকালকে তুলে ধরবো। আশা করি সকলে ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কে সত্য কথা বলছে বা কে মিথ্যে কথা বলছে। এবং আপনাদের যার যা মন্তব্য আছে আশা করি সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।